দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দুই সহকর্মী অলিউল রনি এবং একই সাথে রয়েছে মুনিয়া জ্যোতি। আপনাদের দুজনকে নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। জ্যোতি এবং রনি, আপনারা জানেন যে নাগরিকের যে নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ, আমরা প্রতিদিন দেশে এবং বিদেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আলাপ করি এবং সেখানকার যে অন্তরালে যে খবর সেটি আমরা আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে যেটি হয়তো দেশ ছাপিয়ে বিদেশেও যার প্রভাব রাখে। এখন এই মুহূর্তে সারা বিশ্বে এবং একই সাথে বাংলাদেশে সবচেয়ে যে বিষয়টি আলোচিত সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, এবং একই সাথে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে। সেই যুদ্ধ এবং যুদ্ধবিরতি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। আসলে এই যুদ্ধবিরতি কতদিন কার্যকর থাকে, বা ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কেমন হয়, বা ইরান আসলে কি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় কিনা শেষ পর্যন্ত, এটি আসলে আলাপ আলোচনার বিষয়। এবং সে সাথে দেশে তো নানা ধরনের ইস্যু রয়েছে। যদি আমরা শুরুতে আপনার কাছেই একটু জানতে চাইবো, যেটি হচ্ছে আপনি তো লম্বা সময় ধরে খোঁজ খবর রাখছেন যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, এবং ট্রাম্প প্রশাসন থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটিকে 12 দিনের যুদ্ধ বলা হচ্ছে, অর্থাৎ 12 দিন পর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আপাত দৃষ্টিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু এটিও আপনি নিশ্চয়ই জানেন যে ইসরায়েল বারবার এই ধরনের বা এই অতীত যে ব্যাপারগুলো পর্যালোচনা করলে আমরা দেখি যে ইসরায়েল এই ধরনের যে যুদ্ধবিরতি সেটি লঙ্ঘন করেছে। তারা গুপ্ত হামলা চালিয়েছে। ইরান বা এর আগে ইরাক বলেন, কিংবা হচ্ছে তাদের লেবাননের সাথে সমস্যা ছিল, একই সাথে আপনার হিজবুল্লাহর সাথে সমস্যা ছিল, বা গাজাতেও তাদের এক ধরনের হামাসের সাথে সমস্যা রয়েছে। এবং এই যুদ্ধবিরতিগুলো অনেক সময় ওই ইস্যুগুলোতে হয়েছিল এবং সেটি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছে। এখন সেই জায়গা থেকে প্রশ্নটি উঠছে বারবার যে ইসরায়েল ইরানের মধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের সহায়তায় যে যুদ্ধবিরতি হয়েছে সেটি আসলে কতটুকু কার্যকর হবে, সেটি আসলে আপনার কি মনে হচ্ছে? আচ্ছা আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দেখুন, 12 দিনের যে যুদ্ধের কথা, সংঘাতের কথা আমরা এখনো পর্যন্ত জানি, এবং যুদ্ধবিরতির যে কথাটি আসছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসলে যুদ্ধবিরতি চুক্তিতে গিয়েছে, কিন্তু তারপরেও আসলে যুদ্ধবিরতির যে শর্তগুলো সেই ব্যাপারগুলো কিন্তু আসলে লঙ্ঘন করার দৃষ্টান্ত ইতিমধ্যে কিন্তু স্থাপন করে ফেলেছে দেশগুলো। তো আলটিমেটলি আসলে ইসরায়েল যে ধরনের হামলা চালায়, তাদের পূর্বের ইতিহাস যা বলে, তাদের কার্যক্রম পর্যালোচনা করলে মনে হয় না যে আসলে খুব বেশি দিন বা হয়তো তারা এই চুক্তির মধ্যে দিয়ে যেতে পারবে, যেহেতু বারংবারই কিন্তু তারা আসলে এই ধরনের চুক্তি লঙ্ঘন করে এসেছে এবং ইতিহাস কিন্তু সেটাই বলে। তারপর দুটি দেশের উপর দুটি দেশের আধিপত্য বিস্তারের যে ব্যাপারটি রয়েছে, দেখুন এখনো পর্যন্ত কিন্তু ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু আসলে দাবি করছে যে সেগুলো কিন্তু ধ্বংস করা যায়নি, বা এই তথ্যটি যখন সামনে আসলো তখন কিন্তু অন্য ভিন্ন দেশের মধ্যে আবারও কিন্তু সেই স্থাপনাগুলো ধ্বংস করার একটা মনোভাব কিন্তু আবারও জাগ্রত হতে পারে। এতদিন কিন্তু আসলে ইসরায়েল, আপনি জানেন নিশ্চয়ই, ইসরায়েল তো সবসময় মানে ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের জন্য আসলে হুমকি মনে করে। এবং একই সাথে আমরা এর আগেও আমরা যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের সাথে কথা বলেছি, তারাও একই কথা বলছিলেন, বা ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে আমরা একই রকম কথা বলতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র যে আধিপত্যের চেষ্টা করে মধ্যপ্রাচ্যে না, সারা বিশ্বজুড়ে তো তারা একক ক্ষমতার অধিকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়, এটি তো চায়। এবং মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে হলে তাদের ইসরায়েলকে দরকার, এবং ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের খায়েশ বলবো বা ইচ্ছা বলবো, যেটি বলি না কেন। এবং সেই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের একমাত্র বাধা কিন্তু ইরানকে যদি তারা কোনোভাবে দমাতে না পারে, যদি ইরান সত্যিকার অর্থেই পারমাণবিক অস্ত্রের মালিকানা তাদের মধ্যে থাকে, তাহলে সেই মধ্যপ্রাচ্য তাদের নিয়ন্ত্রণে থাকলো না। এখন মধ্যপ্রাচ্যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কি কি স্বার্থ রয়েছে? এখন সবচেয়ে যে বেশি স্বার্থটি সেটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থটি। আপনি নিশ্চয়ই জানেন যে এই মধ্যপ্রাচ্যের মানে যে খনিজ সম্পদ, তেল, এগুলোতে ভরপুর, এবং সেটির নিয়ন্ত্রণ করার জন্যই মূলত ইসরায়েলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দমাতে চাইতেছে। আপনি যেটি বলছিলেন যে আসলে এই যে যুদ্ধবিরতি হয়তো হয়েছে, কিন্তু অতীত ইতিহাস যেটি বলছে যে আসলে কার্যকর হওয়ার মতো দৃষ্টান্ত ইসরায়েলের নেই। সেই জায়গা থেকে আমি এখন একটু অলিউল রনির কাছে যেতে পারি। অলিউল রনি, আপনি তো মানে বারবার আপনিও খবর রাখছিলেন, আমরা সবাই মিলে আসলে প্রত্যেকটা মানুষেরই তো এই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, কে জিতবে কে হারবে, মার্কিন যুক্তরাষ্ট্র হারবে না জিতবে, সেটি নিয়ে আসলে সবার এক ধরনের ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে যে আসলে কি হচ্ছে শেষ পর্যন্ত। কিন্তু দিন শেষে সবাই চেয়েছে, যে আমিও চেয়েছি, আপনিও চেয়েছি, যে যুদ্ধ আর না হোক, একটি প্রাণও যেন আসলে না ঝরে যায়। তো এখন আপনার কি মনে হয়েছে যে এই যে 12 দিনের যুদ্ধ যেখানে বলা হচ্ছে, সেই যুদ্ধে সত্যিকার অর্থে কোন দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান বা ইসরায়েল, কে আসলে জয়ী হয়েছে? আদতে কি সব পক্ষই জয়ী হয়েছে, উইন উইন সিচুয়েশনে ছিল, নাকি আসলে কোনো একটি দেশ একটু বেশি জয় হয়েছে, বা কোনো একটি দেশ আসলে একটু পরাজিত হয়েছে?
ধন্যবাদ আনোয়ার। যে বিষয়টা আপনি বলছেন, দেখুন যুদ্ধ 12 দিন ধরে চলছে, তো হচ্ছে যে বিষয়টা আমরা বারবারই বলার চেষ্টা করছি যে আসলে এই যে কারা এটার জয় হয়েছে বা কাদের পরাজয় হয়েছে, এই বিষয়টি কেন আসলো। যেহেতু যুদ্ধবিরতির একটা চুক্তি অলরেডি আমাদের সামনে এসেছে, তো এটার প্রেক্ষাপটে আসলে কিন্তু শুধু আমরা যে বাংলাদেশ তা না, বহির্বিশ্বই কিন্তু আসলে বলছে যে আসলে কোন পক্ষের এখানে জয় হয়েছে বা কারাই পরাজয় বরণ বিশ্লেষণ করেছে। দেওয়ার চেষ্টা তো হচ্ছে করেছে আপনাকে সবাই। যদি আমি একটি হচ্ছে যুক্তরাজ্যে যিনি প্রধানমন্ত্রী এখন রয়েছেন তার একটি কথা বলি, তিনি কিন্তু বলেছেন যে আসলে এখানে দুটি দেশেই পরাজয় হয়েছে। তো সেক্ষেত্রে কেন পরাজয় হয়েছে, তারা কিন্তু বলেছেন যে দেখুন আপনার এই যে বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, এবং সেই সাথে যদি আমি একটু মৃত্যুর সংখ্যাটা কাউন্ট করি, সেক্ষেত্রে ইরাকের প্রায় হচ্ছে 650-র মতো মানুষ মারা গিয়েছে, এবং সেই সাথে ইসরায়েলের যে বিষয়টি, সেখানেও কিন্তু 30 জনের অধিক মানুষ মারা গিয়েছে, আমরা যতটা গণমাধ্যমে জানতে পেরেছি। তো সুতরাং এর সাথে যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, সুতরাং তিনি যে বিষয়টি বলেছেন যে আসলে বাস্তবিক অর্থে যাই হোক না কেন, আসলে এখানে দুই পক্ষেরই হচ্ছে পরাজয় হয়েছে। এরপর যদি আমি হচ্ছে নানা কর্মকাণ্ডে বিচার বিবেচনায় যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে যে বিষয়টি বলতে হবে যে দেখুন বাস্তবিক অর্থে আসলে যে ইরানকে কিন্তু আসলে এখানে বলা হচ্ছে যে তারা হচ্ছে জয়ী হয়েছে। এখন কিভাবে জয়ী হয়েছে দেখুন, যে ইসরায়েলের পক্ষ নিয়ে আপনার যখন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালো, তখন তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বারবারই যে তাদের যে পরমাণু সংস্থাগুলো সেগুলো আসলে ধ্বংস করা হয়েছে, তিনটি স্থাপনা ধ্বংস করা হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু ইরান কাতারে কিন্তু তাদের যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু আক্রমণ চালায়, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঘাঁটিগুলো তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবার বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন কথা বলা হচ্ছিল। এবং এরই পরিপ্রেক্ষিতে যদি আরেকটি কথা আপনাকে আমি বলি, সিএনএন যে কথাটি বলেছে বা তাদের গোয়েন্দা সংস্থা যে কথাটি বলেছে, যে হচ্ছে তাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে এই যে পরমাণু সংস্থাগুলো, ট্রাম্প যেটি বলছেন যে আসলে পারমাণবিক যে শক্তি বা 3টি স্থাপনা ধ্বংস করা হয়েছিল, এবং একই সাথে হচ্ছে আপনি জানেন যে পেন্টাগন থেকে বলা হচ্ছে, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে যে আসলে তাদের হয়তোবা 2-1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে সময়টা, সেটি হয়তো একটুখানি পিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে ধ্বংস করা হয়নি, এবং সেরকম কোনো আলামতেই হচ্ছে আসলে ছিল না। বরঞ্চ তারা বলছেন যে আশেপাশে হয়তো স্থলভাগে কিছুটা আক্রমণ হয়েছে, তার চিহ্ন হয়তো দেখা যাচ্ছে, কিন্তু যে স্থাপনা সে পর্যন্ত আসলে মার্কিন যে আসলে এই যে বিমান বা হচ্ছে ধ্বংস করার জন্য যেটি এসেছে সেটি আসলে পৌঁছাতে সক্ষম হয়নি, এটি বলছেন ট্রাম্প। এটাকে নিশ্চয় তার অপমান হিসেবেই তো দেখছিলেন, যে ট্রাম্প যেহেতু বলছেন যে আমি ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই যেটি বলছেন আপনি, আপনার সাথে একমত। যেমন দেখুন, ট্রাম্প কিন্তু বারবারই বলছেন যে হচ্ছে স্মরণকালের সেরা অভিযানকে ছোট করে দেখেছে। টাইমস অফ নিউ ইয়র্ক যে পত্রিকা, সেটিকে তিনি কিন্তু বলছেন যে একটি নিন্দিত পত্রিকা হিসাবে উল্লেখ করেছেন, এবং সেই সাথে তিনি কিন্তু বলছেন যে আসলে এই যে তারা একটি সফল যে অভিযান শেষ করেছেন, এবং সেটিকে কিন্তু এই পত্রিকা দুটো তাদের সেই অভিযানকে খাটো করে দেখেছেন। এবং সেই সাথে তিনি আরেকটি বিষয় বলেছেন, যেটি হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে কয়েক মাসের জন্য পিছিয়ে গিয়েছেন, কিন্তু ট্রাম্প কিন্তু এটিকে বলছেন যে কয়েক দশক মানে পিছনে চলে গেছে ইরানের এই যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। সুতরাং আমি এই বিষয়টি বলতে পারি যে আসলে এই যে আপনি কর্মকাণ্ডগুলো যদি একটু খেয়াল করেন, তাহলে এখানে বলতে পারেন যে ট্রাম্পের যে কর্তৃত্ববাদ সেটি কিন্তু প্রতিষ্ঠার জন্য তিনি বারবারই এই কথাগুলো বলছেন। আসলে বাস্তবতা কিন্তু এটি কখনোই বলে না যে যেহেতু তাদের পক্ষ থেকে এসেছে যে গোয়েন্দা সংস্থা, তারাও যে মিথ্যা বলছে এরকম তো ভাবার কোনো অবকাশ নাই। সুতরাং হচ্ছে এখানে বলা যায় যে আসলে মনস্তাত্ত্বিক যে একটি বিজয় সেটি আসলে ইরানেরই হয়েছে বলে আমি মনে করি। তো সুতরাং আপনিও তো এই বিষয়গুলো নিয়ে আসলে দেখছেন। রনি, আপনি যেটি বলছেন আমি আপনার সাথে প্রায় একমত। কারণ হচ্ছে যদি আপনি হয়তো একটু যোগ করবেন, সেটা হচ্ছে দেখেন ইরান কিন্তু দুইটি মানে বিশ্বের সবচেয়ে যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে কিন্তু সে মোকাবেলা করেছে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, দুইটি দেশ, একটি হচ্ছে ইসরায়েল এবং একই সাথে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি একটু অতীতের যদি একটু বিশ্লেষণ করেন দেখবেন ইসরায়েল কিন্তু যে মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশের সাথে যে যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু হারেনি কখনো। বাট ইরানে আক্রমণের পর ইরান যে এরকম পাল্টা আক্রমণ করতে পারবে বা এইভাবে একের পর এক মিসাইল, একের পর এক ড্রোন হামলা করতে পারবে, ইসরায়েল হয়তো সেটি কল্পনাও করতে পারেনি। তো সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যের বৃহত্তম যে ঘাঁটি, সেখানেও কিন্তু ইরান হামলা চালিয়েছে, জবাবটি দিয়েছে। সেটি যেভাবে হোক, হয়তো বলা হচ্ছিল যে কাতারকে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে তারা জানিয়ে দিয়েছে যে আসলে আমরা এখানে হামলা চালাতে পারি, হয়তো সেখানে বেসামরিক লোকজন যাতে নিহত না হয় বা হতাহত না হয় সেই জন্য হয়তো ইরানের তরফ থেকে জানানো হয়েছে। তো আমার মনে হয় যে আসলে ইরানের হেরে যাওয়ার কিছু নেই এই জায়গাটি, কারণ সেটি শক্তিশালী এক পরাশক্তিকে থামিয়ে দিতে আসলে সক্ষম হয়েছে, এবং একই সাথে যে ইসরায়েলকে পুরো আরব বিশ্ব মিলে থামাতে পারেনি, এক ইরান তাকে দেখিয়ে দিয়েছে যে তোমরা যদি আমাদেরকে হামলা চালাও সেটা সমুচিত জবাব দেওয়ার মতো সক্ষমতা ইতিমধ্যে আমরা অর্জন করেছি। এবং আরেকটি ব্যাপার আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মার্কিন কংগ্রেসম্যান তিনিও কিন্তু বলেছেন যে ট্রাম্পের বক্তব্যকে তিনি দ্বিমত পোষণ করেছেন, এবং বলছেন যে স্পষ্ট
বক্তব্য দিয়েছে ট্রাম্প, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই প্রতিহত করা যায়নি বা ধ্বংস করা যায়নি, বরং 9টি পারমাণবিক বোমা তৈরি করার মতো সক্ষমতা ইরান এরই মধ্যে অর্জন করেছে। সেটি মার্কিন কংগ্রেসম্যানেরই কথা, এবং একই সাথে পেন্টাগন বলছেন বা গোয়েন্দা রিপোর্টগুলো বলছেন ইরান খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ পারমাণবিক বোমা তৈরিতে। এখন আপনার কি এটি মনে হয় জ্যোতি, যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, ইসরায়েল হামলা চালাচ্ছে যে পারমাণবিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য বা না করার জন্য, তখন কি জিদের বশবর্তী হয়ে ইরান সে সক্ষমতা অর্জন করে ফেলবে, যেহেতু বারবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শত্রুতা দেখাচ্ছে? মনে হয় না যে আসলে আনোয়ার, যুদ্ধের আসলে কিছু নিয়ম থাকে। আপনি বারংবারই বলছিলেন যে ইরান যখন পাল্টা আক্রমণ করছিল তারা কিন্তু তাদেরকে অ্যালার্ট করছিল যাতে করে আসলে বেসামরিক লোকজনগুলো রয়েছে তাদের আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় বা তাদেরকে কোনো রকম প্রাণহানি না হয়। তো এখন বলাই যায় না, কারণ একসময় সবাই মনে করছিল যে ইরান বোধহয় পিছিয়ে যাচ্ছে, ইরান বোধহয় তার সর্বোচ্চ শক্তিটিকে দেখাতে পারছে না, বা কোনো ধরনের অনেকে বলছিল যে কিন্তু পরাজয় হয়ে গিয়েছে। একই সাথে অভ্যন্তরীণ যে একটি কোন্দল সৃষ্টির চেষ্টা ছিল, অন্যান্য রাষ্ট্র থেকে আসলে মতামত দিচ্ছিল যে হয়তো এক ধরনের সরকারের পতন বা যে কোনো ধরনের শাসন ব্যবস্থার একটি পরিবর্তন কিন্তু এই ইস্যুতেই তৈরি হয়ে যাবে, বা অনাস্থা, সাধারণ জনগণের একটি অনাস্থা চলে আসবে। সেই জায়গাগুলোতে কিন্তু ইরান একেবারেই জিতে গেছে। এখনো পর্যন্ত সেরকম কোনো দৃষ্টান্ত কিন্তু আসেনি। এটুকু জানেন কিনা, এটুকু নিশ্চয় আপনি জানেন যে আসলে দেখেন ইরান কিন্তু এই জায়গাগুলোতে একেবারে ঐক্যমত্যের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং তাদের পার্লামেন্টে সর্বশেষ যে আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে সম্পর্ক চিহ্ন করার জন্য যে বিলটি, সেটিও কিন্তু পাস হয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে তাদের যে আসলে সুপ্রিম কাউন্সিল রয়েছে তাকে পূর্ণ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো সময় ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করার মতো সেই, যাতে করে সর্বোচ্চ যে ধর্মীয় নেতা বা খামেনির যে ক্ষমতাটি তিনি রাখেন সেই ক্ষমতাটি সুপ্রিম কাউন্সিলে দিয়ে দেওয়া হয়েছে। এই যে তাদের ঐক্যমত, সেটি আসলে আপনি যেটি বলছেন সেটি একদম পিছিয়ে দেওয়া সম্ভব হয়নি, বরং তাদের সেই ঐক্যটি আরো সুদৃঢ় হয়েছে। জাতিগত যে ঐক্য, সেটি আসলে মানুষের সামনে এক ধরনের কালচার রয়েছে লম্বা সময়ের। ইরান কিন্তু পরাজিত শক্তি হিসেবে কখনোই থাকেনি, তাদের হাজার হাজার বছরের একটা ইতিহাস রয়েছে। তারা জাতি হিসেবে অনেকটা মাথা উঁচু করে, শিরদাঁড়া উঁচু করে বাঁচার মতো জাতি। এবং সর্বশেষও কিন্তু খামেনি বলেছেন, বেশ কিছু ইস্যুতে কিন্তু তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন ইসরায়েলকে, ইসরায়েল যদি পাল্টা আক্রমণ না চালায়, ইসরায়েল যদি গাজাতে যদি তাদের যে নৃশংসতা চালিয়েছে সেটি নিয়েও তিনি কথা বলেছেন। অর্থাৎ ইরান থেমে থাকেনি। আমরা বারবার যেটি বলছি আসলে কোন পক্ষের জয় হয়েছে, আমরা যদি এটি সব বলতেই পারি আসলে ইরান তার নৈতিক অবস্থান থেকে বা ইরানের সব জায়গা থেকে ইরান কিছুটা এগিয়ে আছে, যেহেতু বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশকে ঠেকাতে সক্ষম হয়েছে। আচ্ছা, আরেকটি কথা, যে ব্যাপারটি আপনাদের কাছে হাস্যকর মনে হয় কিনা জানি না, এর মধ্যে কিন্তু পাকিস্তান বলেছে যে ট্রাম্প আসলে শান্তি পুরস্কার পাওয়ার মতো, এবং কি সাথে সে দেশের কংগ্রেসম্যানও তার শান্তি পুরস্কার মনোনয়নের জন্য চেষ্টা করবেন, অর্থাৎ কাজ শুরু করেছেন। এটা কি তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছেন, বলা হচ্ছে যে সেই সাথে ভারত পাকিস্তান যুদ্ধেও কিন্তু তিনি মধ্যস্থতা করার কথা বলেছেন। এটি কি আসলে তার শান্তি পুরস্কার পাওয়া বা নোবেল পাওয়ার জন্য এই ধরনের এক ধরনের চেষ্টা কিনা, কোনো কৌশল কিনা? আপনি যেমনটি বলছিলেন, দেখুন পাকিস্তানের এই ধরনের মন্তব্য আমি দুটি ভাবে আসলে ব্যাখ্যা করতে পারি। প্রথমত, আমাদের আলোচনায় কিন্তু আপনিও বলছিলেন, সহকর্মী ওয়ালিউল রানী আপনিও কিন্তু বলছিলেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প বা তার দেশটি আসলে পুরো বিশ্বের কাছে সবসময় কর্তৃত্ববাদী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেদের এক ধরনের আধিপত্য জাহির করতে চায়। তো সেই জায়গা থেকে যখন আসলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসলে এই যুদ্ধবিরতি চুক্তিতে ইরান এবং ইসরায়েল চলে আসে, সেই মুহূর্তে অবশ্যই যেই দেশটি আসলে কাজটি করেছে বা ক্রেডিটটি স্বভাবতই যাদের দিকে যায়, পাকিস্তান তাদেরকে সমর্থন করতে চাইবে, কারণ দেশটি যুক্তরাষ্ট্র। শুধুমাত্র দেশটির কারণেই পাকিস্তান আজকে এই ধরনের মন্তব্য করেছে। দ্বিতীয়ত, আপনি বলছিলেন যে এটি আসলে নোবেল পুরস্কার পাওয়ার কোনো ধরনের আসলে কৌশল কিনা, সেটি যদিও কেন মনে হচ্ছে একটু বলি। আপনি জানেন যে রাশিয়া আজকেই ট্রাম্প বলেছেন যে রাশিয়া ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে ফোন দিয়েছিলেন যে ইরান ইস্যুতে আপনার সহযোগিতা করার জন্য। ট্রাম্প নাকি বলেছেন, যেটি ট্রাম্পের ভাষ্য আর কি, যে ইরান ইস্যুতে সহযোগিতার দরকার নেই, বরং আমরা ইউক্রেন এবং রাশিয়া নিয়ে কথা বলব। অর্থাৎ দেখেন যে মধ্যস্থতার ক্রেডিট যেটা আমরা বলি, সেটি কোনোভাবেই সে হাতছাড়া করতে চাচ্ছে না, এবং সেই রাশিয়াকে দিতে রাজি না বা অন্য কোনো দেশকে দিতে রাজি না। এবং আমার সেই জন্যই মনে হচ্ছিল আসলে কি সেও কি চায় যে নোবেল পুরস্কার? আসলে বিশ্বমোড়লরা যদি এই ধরনের কথা বলেও থাকে, সেক্ষেত্রে আপনি দেখুন ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো, সেগুলো কিন্তু আসলে ধ্বংস করার ক্রেডিটটি তাদের দিকে যাচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে কেউ বলছে আসলে সে দেশেরই গোয়েন্দা সংস্থা বলছে স্থাপনাগুলো ধ্বংস হয়নি, সেই ব্যাপারটি কিন্তু তিনি মেনে নিতে রাজি নন। সুতরাং তার
মানে নিজেই নিজের আসলে কন্ট্রাডিক্টরি বক্তব্য দিচ্ছেন, তিনি আসলে কি ধরনের চাচ্ছেন তিনি বোঝাতে পারছেন না, বা যদি চেয়েও থাকেন এটিও তার একটি নব কৌশল, তিনি যে আসলে এটি করতে চেয়েছেন সেটিও সবার সামনে প্রকাশ হতে দিতে চাচ্ছেন না। এবং একই সাথে আমারও মনে হয়, আপনাদের মনে হয় কিনা জানি না, যে হয়তো তিনি চাচ্ছেন মনে প্রাণে যে আমি যদি আবার একটু শান্তি পুরস্কারটা যদি পাওয়া যায় বা নোবেল পুরস্কারটি যদি পাওয়া যায় এটি আর কি। আচ্ছা, যদি আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি জানেন যে এই যুদ্ধ তো আপাত দৃষ্টিতে থেমে গেছে, সেটি আমরাও বলছিলাম থেমে গেছে, কিন্তু সত্যিকার অর্থে থেমে গেছে কিনা হয়তো এটার জন্য আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ইসরায়েলের যে অতীতের কর্মকাণ্ড সেটি কোনোভাবেই ভালো না, আপনি জানেন, বিশ্বাসযোগ্য না। এর মধ্যে কিন্তু গাজা, যেটা ফিলিস্তিনের যে গাজা নিয়ে হচ্ছে সবসময় হচ্ছে এক ধরনের সংঘাত লিপ্ত আছে, সেটিতে কিন্তু ইসরায়েল আবার হামলা চালিয়েছে। আপনি এটিও জানেন যে হামাসের পাল্টা যে বোমা যে পুঁতে রাখার যে বিস্ফোরণ, সেখান থেকে আবার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই যে ইসরায়েল তো কোনোভাবে আসলে থেমে নেই, কোনো না কোনোভাবে হচ্ছে মধ্যপ্রাচ্যের যে সংকট সেটি তারা জিয়ে রেখেছে। এটি মনে হচ্ছে যে আসলে ইসরায়েল কোনোভাবে থেমে যাবে না, ইসরায়েল কোনোভাবে থামবে এটা তো আসলে তার অতীত ইতিহাস বলে না। আপনি দেখুন, এখন বলছেন যে কোনো একটি দেশের সাথে আসলে শান্তি চুক্তিতে এসেছে, যুদ্ধবিরতিতে এসেছে, তার মানে এটি নয় যে অন্য কোনো দেশের সাথে সে আসলে সংঘাতে লিপ্ত না। মধ্যপ্রাচ্যে যে সংকটটা এটি কিন্তু কোনো রকমই যাচ্ছে না। আপনি শুধুমাত্র ইরানের সাথে যুদ্ধবিরতি একটি চুক্তিতে চলে এসেছে বলে আমি বলতে পারি না যে মধ্যপ্রাচ্যে একটি শান্তির বার্তা দিল। দেখেন, মধ্যপ্রাচ্য কিন্তু পুরো দেশগুলো নিয়েই। সুতরাং আমার আসলে মন্দির যখন পুড়তে থাকে, দেবালয় তো কোনোভাবে আসলে এড়াই না। আমি যদি মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি, সেটিকে আসলে একটি মন্দির ধরে নেই। সুতরাং আমার ঘরের এক কোনায় আগুন লাগলে আরেক কোনায় একটু আছে এমনিতে যেয়ে পড়বে। বা মানবিক যে বিপর্যয়, তাদের মানবিকতার ইতিহাস তো কখনো এরকম বলছে না যে তারা আসলে শান্তির বার্তা দিচ্ছে, বা কখনো আসলে তারা অন্যায়ভাবে সংঘর্ষে লিপ্ত হয়নি। এবং আপনি দেখুন, তাদের উপর কিন্তু অভিযোগ রয়েছে যে যুদ্ধবিরতি চুক্তিতে যাবার পরেও তারাই কিন্তু পাল্টা আক্রমণটা করছে, বা তারাই কিন্তু প্রথম হামলাটা করছে। দেখেন, হামলার বিপরীতে তো পাল্টা আক্রমণ কথাটি আসে। তারা তো হামলা করছে, পাল্টা আক্রমণ করছে, ব্যাপারটি এমন নয়। সব দেশই কিন্তু অভিযোগ করছে যে ইসরায়েল হামলা করছে। তাহলে আমি কিভাবে আসলে বলতে পারি যে না, ইসরায়েল শান্তির বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সে কাজ করবে? তার হচ্ছে ট্রুথ সোশ্যালে স্পষ্ট করে বলেছে, ইসরায়েল তোমরা হচ্ছে থামো, তোমরা আর বোমা মেরো না। তাহলে একদিক থেকে শান্তি চুক্তি করলেন, যুদ্ধবিরতি বললেন, আরেক দিক থেকে হচ্ছে ট্রাম্পের যে আবার তাকে সোশ্যালে হচ্ছে আবার বলতে হলো ইসরায়েলকে, যখন পাল্টা ইসরায়েল যখন আবার হামলা চালিয়েছে, তা এরপর পরে হচ্ছে ট্রাম্প সোশ্যালে তার বক্তব্য দিয়েছেন। তো ট্রাম্পের বক্তব্যটা ইসরায়েল আমলে নেয়নি, বা হচ্ছে যদি আপনার আমলে, আমি বলতে চাই, অনেকেই আসলে মন্তব্য করে, অনেকে কিন্তু একদম স্পষ্ট বলে যে ইসরায়েল কিন্তু আমেরিকার একেবারে সন্তানের মতো। সুতরাং আপনাকে বহির্বিশ্বে আপনি আপনার জায়গাটা কি দেখাচ্ছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি সরাসরি কোনো দেশকে মদদ দিচ্ছেন, বা আপনি সরাসরি কোনো দেশকে আসলে সহায়তা করছেন, তার থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাকি দেশগুলো আপনার সম্পর্কে কি ভাবছে, বাকি দেশগুলো আসলে এমন পরিস্থিতিতে আপনার উপর কতটা ভরসা রাখতে পারে, বা আপনার ভূমিকাটাকে তারা আসলে কিভাবে মূল্যায়ন করছে। এটা তাদের অবশ্যই একটি কৌশল। আমি হয়তো ভাবছি যে আসলে ট্রাম্পের বক্তব্য কি আসলে তারা আমলে নিচ্ছে না, বা সেটি কি আসলে মেনে চলছে না, তাহলে তো স্পষ্ট আপনার জায়গাটা স্থির হয়ে যাচ্ছে। আপনি আসলে তাদেরকে মদত দিচ্ছেন, আপনার কৌশলের কারণে আপনি বুঝতে দিচ্ছেন না। আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যখন ইরান একটা ইসলামিক দেশ, এবং সেই সাথে হচ্ছে যে মুসলিম যে অন্যান্য বিশ্বগুলো রয়েছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন সেটি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলাপ হচ্ছে যে কেন হচ্ছে ইসলামিক অন্যান্য দেশগুলো হচ্ছে ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে না, অপ্রত্যক্ষভাবে কেন জড়িয়ে যাচ্ছে না। তারপরে কি মনে হচ্ছে, মধ্যপ্রাচ্যে সৌদি আরব আছে, মধ্যপ্রাচ্যে তুরস্ক, কাতার আছে, আবুধাবি আছে, বা সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা বলি, এরা আসলে কেন বা হচ্ছে একটু এগিয়ে আসেনি, সরাসরি ভূমিকা রাখেনি, হয়তো বক্তব্য দিয়েছে। আপনি তুরস্কের প্রেসিডেন্টের দেখবেন যে হয়তো একটি স্পিচ দিয়েছে, নিন্দা জানিয়েছে, প্রত্যক্ষ সহযোগিতার ব্যাপারটি আসেনি। আবার অনেকে এটি বলার চেষ্টা করছেন যে আসলে মধ্যপ্রাচ্যে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, মধ্যপ্রাচ্য সারা বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, এবং প্রায় শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সম্ভবত 50,000-এর মতো সেনাবাহিনী হচ্ছে, বা তাদের সৈন্য সংখ্যা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের যে স্থাপনাগুলো রয়েছে, তেলগুলো রয়েছে, মানে খনিজ সম্পদ যেগুলো, সেগুলো পাহারা দিচ্ছে হচ্ছে ইউএস এর আপনার হচ্ছে যে সশস্ত্র বাহিনী। এটাই সম্ভবত হচ্ছে আসলে মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে। দেখুন, একটি রাষ্ট্র ব্যবস্থাপনায় মানবিকতা আর কূটনীতি, এই দুইটার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল পার্থক্য আছে। আপনি যখন কূটনীতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বাকি দেশের স্বার্থগুলো আপনি চিন্তা করছেন। আপনি যখন আপনার মানবিকতাকে চিন্তা করছেন, তখন সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন আপনার দেশের নাগরিককে। কিন্তু শুধুমাত্র আপনার সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় যেসব কার্যক্রম আছে সেগুলোর জন্য নাগরিককে দরকার হচ্ছে, একই সাথে আপনার স্বাধীন
স্বাধীন সার্বভৌমভাবে বেঁচে থাকার জন্য, রাষ্ট্রটিকে টিকিয়ে থাকার জন্য বহির্বিশ্বের একটি সমর্থনও কিন্তু প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে মুসলিম বিশ্বের যে ভূমিকাটি থাকতে পারতো, তারা আসলে মৌন সমর্থন জানাচ্ছে, কিন্তু কার্যত এই মৌন সমর্থনের বিপরীতে যে তারা আসলে কতটা মানে ক্রিয়াশীল, তারা আসলে কতটুকু ভূমিকা রাখছে বা কেন রাখতে পারছে না, অবশ্যই তাদের সীমাবদ্ধতার কারণে রাখতে পারছে না। রনি এবং জ্যোতি, আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলাপ করছি এবং আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। প্রথমত রনি, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বলেন বা সংস্কৃতিতে বলেন এক ধরনের একটি ঘটনা বারবারই ঘটছে, যেটি হচ্ছে মব জাস্টিস আমরা বলছিলাম, অর্থাৎ কিছু শৃঙ্খল জনতাই নিজের হাতে মানে বিচারিক প্রক্রিয়াটা নিজের হাতেই তুলে নিচ্ছেন বা বিচার করে ফেলছেন, ব্যাপারটি এটাই। আপনি জানেন এরই মধ্যে এই যে গত কয়েকদিন আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনিও এক ধরনের মব জাস্টিসের শিকার হয়েছে এবং সেটি নিয়ে দেশের নানা অঙ্গনে আলাপ আলোচনা চলছে এবং একই সাথে আপনি জানেন সরকারের তরফ থেকে এটিকে নিন্দা জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার এটি নিয়ে কথা বলেছেন। গতকালকে আমি নিজে সে সংবাদ সম্মেলনে ছিলাম, তিনিও বলেছেন যে আসলে সেটির যথোপযুক্ত ব্যবস্থা নেবেন যদি কোনো পুলিশ সদস্যের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে যদি এরকম ঘটনা ঘটানো হয়, সে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন, অর্থাৎ আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধেও নেবেন। এবং যারা এই ঘটনার সময় ছিলেন তাদের ভিডিও ফুটেজ দেখে তিনি বলছেন ব্যবস্থা নেবেন। আসলে এই মব জাস্টিসের ঘটনাটা তো ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে, অর্থাৎ যে 5ই আগস্টের কথা তখন থেকে কি শুরু হয়েছে, নাকি ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এটি আমরা বিগত আমলেও দেখেছিলাম, বা এখন আসলে কেন সরকার কার্যকর ব্যবস্থা নিতে বারবার ব্যর্থ হচ্ছে বলে আপনার মনে হয়? আনোয়ার, আপনার সাথে আসলে এখানে আমি একমত। এই যে শব্দ যুগল মব জাস্টিস, আসলে এটি আমরা এই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আসলে এরপরে এটির মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যার ফলে আসলে এটি কিন্তু আমাদের সবার সামনে এসেছে এবং আমরা এটি দেখছি যে সব জায়গায় ঘুরছে এবং যার ফলে এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে বর্তমানে। তো এটি আবার নতুন করে দেখুন, আমরা এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আসলে এরকম মব জাস্টিস কিন্তু অনেকগুলোই দেখেছি। সেক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বলেন বা আওয়ামী লীগ না, শুধু এখানে সাধারণ জনগণকেও আমরা এটা শিকার হতে দেখেছি। এবং সেই সাথে আপনি যে বিষয়টি বলছেন যে এই মব জাস্টিসের বিষয়টি, সেটি আমরা সেই মোহাম্মদপুরের ঘটনা থেকে যদি শুরু করি, যে একটি মেয়ে যখন সিগারেট খাচ্ছিল সেখান থেকে শুরু করে এবং সর্বশেষ যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার যিনি রয়েছেন নুরুল হুদা, তাকে যে মব জাস্টিসের শিকার হলো। এখানে দেখুন যে এখানে বারবারই কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং সেই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে বলি, আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান যিনি রয়েছেন তিনি থেকে শুরু করে আমাদের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারাও কিন্তু বারবার একটি বিষয় বলছেন যে একটি মানুষ আসলে অন্যায় করতেই পারে বা একটি মানুষের অপরাধ থাকতেই পারে। এবং আমি এই কথাটি কেন বলছি, যে এই যে নুরুল হুদার নামে যে মামলাটি হয়েছে সেটি কিন্তু আসলে বিএনপি করেছিল এবং তার যে অভিযোগগুলো রয়েছিল যে তিনি যে নির্বাচনটি করেছেন সেটি হচ্ছে রাতের নির্বাচন ছিল এ নামে, কিন্তু যে তার অপরাধ আছে, তারপর সেটি তো বিচার করার জন্য আপনি কেউ না, সেটি আমাদের আইন রয়েছে এবং আইনে তার যে বিচার হবে সেটি আসলে হওয়ার কথা। কিন্তু সেখানে যে মব জাস্টিসের তিনি শিকার যেভাবে হয়েছেন এবং তাকে যেভাবে জুতোর মালা গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, আসলে এটি কখনোই কাম্য নয়। কারণ এর ফলে কি হবে দেখেন, এই পদগুলো যে রয়েছে আমাদের রাষ্ট্রের, সেখানে পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু এখানে একটি দ্বিধা তাদের মধ্যে কাজ করবে এবং তারা কিন্তু ভালো মানুষগুলো এখানে আসার কোনোভাবেই আগ্রহ প্রকাশ করবে না। তো এই যে বিষয়টি নিয়ে কিন্তু আসলে দেখুন, যখন এই নুরুল হুদাকে আটক করা হয়েছে এবং আপনি যেটি বলছেন যে তার যে কৃতকর্ম সেটির আসলে বিচার হবে বাংলাদেশের আইন অনুযায়ী, যে কি শাস্তি নির্ধারণ করা হয়েছে যদি প্রমাণ হয় তাহলে সে জায়গায় সেই বিচারটি হতে পারে। জনগণ আসলে উশৃঙ্খল জনতা, জনগণ বলবো না, উশৃঙ্খল যে জনতা সেটি আসলে এটি কোনোভাবে করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি ধরেন এই ঘটনাটি তো অনেকদিন ধরেই ঘটছিল, আমি নিজেই সেই সংবাদগুলো সংগ্রহ করেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বা রাষ্ট্রের তরফ থেকে তো বারবার বলা হচ্ছিল যে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই যে শুধুমাত্র কি শব্দের মধ্যে সীমাবদ্ধ, নাকি সত্যি রাষ্ট্র যে সঠিকভাবে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে? আমাকে যদি আপনি পাল্টা প্রশ্ন করেন যে আসলে হয়েছে কিনা, হলে আমারও আরেকটি পাল্টা প্রশ্ন জাগবে, হলে তাহলে কেন আবার এই ঘটনাটি ঘটলো? তা আপনার কি মনে হচ্ছে, রাষ্ট্র যদি যথোপযুক্ত ব্যবস্থা নিত তাহলে কি বারংবার এই ঘটনাগুলো ঘটতো? একই রকম আনোয়ার, আসলে আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটি রয়ে গেছে যে রাষ্ট্র যখন বারংবার বিবৃতি দিচ্ছে, রাষ্ট্র যখন বারংবার বলছে আমি আসলে পদক্ষেপ নিচ্ছি, আমি আসলে এটি কঠোর হাতে দমন করছি, সেটার আসলে প্রয়োগ কোথায়, সেটির বাস্তবতা কোথায়? আজ পর্যন্ত তো আসলে দেখিনি। একটি মাত্র ঘটনা দেখেছি যে যেমনটি বলছিলেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার যিনি নুরুল হুদা, তাকে আসলে যখন জনগণ দিল সেখানে স্বেচ্ছাসেবক দলের কারো একজন সম্পৃক্ততা রয়েছে, তাকে আসলে গ্রেফতার করা হলো। দেখুন, তাকে গ্রেফতার করার পরে ফেসবুকে আমরা কি দেখলাম, তার প্রতি আসলে মানবতার একটা বন্যা বয়ে গেল, যে যেই মানুষটি অপরাধীকে ধরিয়ে দিল তাকে আবার অপরাধী সাব্যস্ত করা হলো। তার মানে
কোনোভাবে কি মনে হচ্ছে না যে আমরা ক্ষমতার পট পরিবর্তনের পর এখনো পর্যন্ত যে দিনগুলো দেখছি তাতে করে এই যে মবের ট্র্যাডিশন সেটাকে আমরা স্টাবলিশ করছি? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা আগে ছিল কিনা, অবশ্যই ছিল, কম এবং বেশি। কিছু ব্যাপার যেটা আসলে সমাজে এবং উশৃঙ্খল জনগণের মধ্যে সব সময় এক্সিস্ট করে, এই ব্যাপারটা কিন্তু সেই রকম। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোন সময়ে গিয়ে আপনি সেটার সুযোগ বেশি নিচ্ছেন, আপনি সেটার ব্যবহারটি বেশি করছেন। আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট যে গত 10 মাসে এখনো পর্যন্ত বাংলাদেশে কতগুলো মবের ঘটনা ঘটেছে এবং তার প্রত্যেকটাই কিন্তু দৃষ্টান্ত। কিন্তু কার্যত সরকার এখানে পদক্ষেপগুলো কি নিয়েছে তার কোনোটাই তো আসলে সেই অপরাধগুলোর তুলনায় দৃশ্যমান না। সুতরাং আমরা কি বলতে পারি যে সরকার শুধুমাত্র সে টু সে বলছে, আসলে কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা এটির পরোক্ষ বা প্রত্যক্ষ দায় এই সরকারের উপরও পড়ে? কি বলবেন আপনি আনোয়ার? ব্যাপারটা তো এটি, আমিও একই কথা বলছিলাম যে আসলে শুধুমাত্র একটি বক্তব্য দেয়া, একটি বিবৃতি দেয়া, সেই ঘটনায় আমি যখন মোহাম্মদপুরের ঘটনাটি আপনারা বারবার বলছিলেন, সেই ঘটনার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। দৃশ্যত আসলে আমার দৃষ্টিতে পড়েনি, আপনাদের আসলে জি আলিউল রনি, আমি আসলে আপনার কথা ধরেই বোঝাতে চেয়েছি যে আপনি যখন আসলে কোনো কিছু দমানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আমি সেটি চোখে দেখছি না, সুতরাং আমি ধরে নিব যে আপনি আসলে সেখানে মৌন সমর্থন দিচ্ছেন, মনোসমর্থন রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমি আসলে বলেছি যে সরকারই হয়তো এটিকে আসলে নবপন্থায় প্রতিষ্ঠিত করছে। এবং একই সাথে কিন্তু এই যে আপনি মব জাস্টিসের কথা আমরা বলছি অলিল রনি, সেটা কিন্তু আসলে রাজনৈতিক যে দলগুলো রয়েছে এখন, একদম প্রধান যে রাজনৈতিক দল, তাদের যে শীর্ষস্থানীয় নেতা তিনি আজকেও বলেছেন যে আসলে মব জাস্টিস কোনোভাবেই কাম্য না, এবং সরকারকে তার একেবারে তার অবস্থান, তাদের বিএনপির কথা বলছেন, তাদের অবস্থান তারা ব্যাখ্যা করছেেনি। আমি একটু আপনাকে থামাতে চাই। আপনি ওনাকে প্রশ্ন করছিলেন যে রাজনৈতিক দল নিয়ে, কিন্তু রনি আপনি আসলে কোর্ট প্রাঙ্গণে কাজ করেন, আপনি আমাদেরকে একটুখানি শুধু বলবেন যে আপনি 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত যারা আসলে বিভিন্ন ধরনের বড় বড় মামলায় যারা আসামি রয়েছে তারা ঠিক কতখানি মবের শিকার হয়েছে? জাস্ট আমাদের হাতে গোনা আপনি 2টি ঘটনার কথা বলুন, আপনি কি দেখেছেন আপনার নিজের চোখে? মানে ওই যে ধন্যবাদ। কাদের দ্বারা তারা আসলে আক্রমণ বেশি হচ্ছে, সাধারণ জনগণ নাকি আসলে তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ট্যাগ রয়েছে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। এই যেমন আপনি যে কথাটাই বলছিলেন, আপনার জন্য একটু বলছি। দেখুন, এই যে রাজনৈতিক পট পরিবর্তনে যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এবং ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে তারা আসলে জেলে গিয়েছেন বা জেলে রয়েছেন। তো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় দেখতে পাই যে বিভিন্ন মামলাতে তাদেরকে কোর্টে হাজির করা হয়। এবং আপনি যেহেতু কয়েকটি ঘটনা শুনতে চেয়েছেন তা আপনার পরিপ্রেক্ষিতে বলছি। যে আমি যে সর্বশেষ একটি বলি সেটা হচ্ছে শুধু যে ঢাকার ভিতরে তা কিন্তু নয়, পুরো বাংলাদেশ জুড়ে আপনি যদি দেখেন যে মমতাজকে কিন্তু কিছুদিন আগে, তিনি আমাদের সাবেক সংসদ সদস্য, এবং তাকে কিন্তু মানিকগঞ্জের একটি কোর্টে তোলা হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা সবাই দেখেছি গণমাধ্যমের কল্যাণে যে তাকে আসলে একাধিকবার, শুধু একবার নয় একাধিকবার হচ্ছে তাকে ডিম ছড়া হয়েছে এবং সেই সাথে তাকে কিল ঘুষিয়ে মারা হয়েছে। এবং সেই সাথে যদি আমি আরেকটি বলি আপনাকে যে স্বয়ং আইনমন্ত্রী যিনি আমাদের ছিলেন আনিসুল হক, তাকেও কিন্তু সাবেক আইনমন্ত্রী, তাকেও কিন্তু হচ্ছে কয়েক দফায় তাকে হচ্ছে হেনস্থা করা হয়েছে এবং সেই সাথে তাকে হচ্ছে ডিম মারা হয়েছে, কখনো বা কখনো লাথিও মারা হয়েছে। তো এই বিষয়গুলো যখনই আমাদের সামনে আসে তখন কিন্তু এটা নিয়ে আসলে হাইকোর্টে অনেক আইনজীবী এটা নিয়ে রিটও করেছেন, কিন্তু হচ্ছে আসলে এর কিন্তু কোনো আমি থামাতে যাই। আপনার মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে শুধুই কি আসলে আওয়ামী লীগের উপর ক্ষোভ আছে বলে তাদের ক্ষেত্রে করা হচ্ছে কিনা, এর বাইরেও তো আপনি দেখেছেন রাজনীতিক ছাড়া আপনি অন্য 2-1টা মামলা আমাদেরকে বলবেন যে তাদের ক্ষেত্রেও আসলে হয়েছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ধরেন আমার কোনো কারণে কারো প্রতি ক্ষোভ থাকলে তখন দেখা গেছে এরকম এই যে মব জাস্টিসের সেই সুযোগটা আমি নিচ্ছি কিনা মবের পন্থায়, এটা হচ্ছে, এটা প্রায় ঘটে গেছে। আমরা ধরেন পত্রপত্রিকা বা গণমাধ্যম খুললে আমরা এই ব্যাপারগুলো দেখতে পেয়েছি। এবং আমার যেটি ব্যাপার মনে হচ্ছে যদি এই যে হয়তো আপনি বলছেন যে হয়তো মাত্রার কম কিংবা বেশি, কিন্তু এই মব জাস্টিস তো আগেও ছিল। আমরা দেখেছিলাম যে এর আগে আপনি আমাদের পত্রিকার যে সম্পাদক তার উপর যে আসলে এক ধরনের অ্যাটাক, এবং একই সাথে বিএনপির মহাসচিব যিনি তার উপরে যে অ্যাটাক, এই মব জাস্টিসের মতো ঘটনাগুলো যে হচ্ছে আগে থেকে ঘটে আসছিল। হয়তোবা এখন একটু আমরা চেয়েছিলাম যে 5 আগস্টের পর এক ধরনের পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের কারণে হয়তো আমাদের আশা আকাঙ্ক্ষাটা একটু বেশি, আকাঙ্ক্ষাটা বেশি যে সেটা একটু কমে আসবে। প্রশ্ন তো এই জায়গাটি, সে মব জাস্টিস আসলে কমেনি, বরং আমরা কমার জন্যই এই পরিবর্তনটা আসলে চেয়েছিলাম। সেই জন্য হয়তো আমাদের প্রশ্নগুলো বারবার অ্যারাইজ হচ্ছে। রনি এবং যদি আরেকটি ব্যাপার একটু বলি যে এখন রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত যে আগামী নির্বাচন, সেই নির্বাচনী সত্যিকার অর্থে এখন একটি বিতর্ক রয়ে গেছে। কেউ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারির কথা বলা হচ্ছিল যে বিএনপির তরফ থেকে, এবং অন্তর্বর্তীকালীন সরকার এপ্রিলের কথা বলছেন। আচ্ছা, সেই নির্বাচনটি হয়তো ফেব্রুয়ারি বা এপ্রিল যে কোনো একটা সময় হবে, যদি এখন পর্যন্ত সেটা একেবারে নির্ধারিত
নির্ধারিত হয়নি এখন পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি নিয়েই তো আমার মধ্যে বারবার একই প্রশ্নটা জাগে যে আসলে এই সংস্কারটি কি সংস্কার হয়েছে। আপনি একটি দলিল লিখলেন, বা একটু লিখলেন, আপনি লেখার পর আপনি বিএনপি থেকে কথা আদায় করলেন, জামায়াত থেকে কথা আদায় করলেন, তারা হয়তো কথা দিল যে হ্যাঁ আমরা আসলে ঠিক আছে, ওকে ফাইন, আমরা কি মানে তোমাদের এই কথায় আমরা লিখে দিলাম। তো তারা ক্ষমতায় গিয়ে হচ্ছে বললো যে না আমি এটা করবো না, তাদের কিছু যায় আসে না। আসলে আপনার কাছে কি মনে হয় যে একটা লিখিত কোনো একটা কিছু থাকলে, এটা তো আসলে সংবিধান না, শুধুমাত্র আপনি লিখছেন সংস্কারের কিছু প্রস্তাব, সেখানে আমার কাছ থেকে আপনি সাইন নিয়ে নিচ্ছেন, যে বা আপনি বলছেন যে আনোয়ার আপনি একমত কিনা, আমি বলছি হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন আমি একমত, তখন তো আমি ভিন্ন কোনো দোহাই দিয়ে বলতেই পারি যে তখন আমি একমত ছিলাম পরিস্থিতির প্রয়োজনে। এখন আসলে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, নিত্য নতুন সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার খাতির আমি আসলে একমত না। ব্যাপারটি বলছিলাম যে আপনি জানেন লম্বা সময় ধরে বলা হচ্ছিল, আপনারা দুজনে জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ আসলে কত বছর থাকবে, কয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো থাকা উচিত। আপনি জানেন আজকে এটি আসলে আমার কাছে মনে হচ্ছে এক ধরনের সুখবর। বিএনপি বাংলাদেশের প্রধান, এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তারা বলছেন যে না প্রধানমন্ত্রীর মেয়াদ আসলে 2 মেয়াদে হতে পারে। তাহলে কি 2 মেয়াদে হলে, রনি এবং জ্যোতি আপনারা একটু একটু করে হয়তো বলবেন যে 2 মেয়াদে প্রধানমন্ত্রী হলে আপনি কি স্বপ্ন দেখতে পারবেন যে আসলে আপনি দেশের একদিন প্রধানমন্ত্রী হতে পারবেন, নাকি আবার আমরা যেটি বলছিলাম যে একটি দল থেকে বারবার হচ্ছে সেই দলেরই, যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র একটি পরিবারের মানুষজনই হচ্ছে আসলে প্রধানমন্ত্রী হয়েছে, একই ক্ষেত্রে এখন বর্তমানে যে প্রধান বিরোধী দল সেটিরও একই রকম ব্যাপার হচ্ছে, আমি আপনি স্বপ্ন দেখতে পারি না আমি দেশের একজন প্রধানমন্ত্রী হব। তাহলে এই যে 2 মেয়াদে প্রধানমন্ত্রী এক ধরনের লিমিটেশন তৈরি করে দিলে আপনারা কি আসলে স্বপ্ন দেখতে পারবেন যে আপনারা কোনো একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন? দেখুন আনোয়ার, ধন্যবাদ। আমি একটু সময় চেয়ে নিচ্ছি রনি, আমি প্রথমেই যাচ্ছি। যেমনটি আপনি আসলে বলছিলেন যে আমরাও আসলে স্বপ্ন দেখতে পারি কিনা যে আমরা আসলে কোনো একদিন এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব কিনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখনকার মানে বাস্তবতার যেটি সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে যে এই যে একজন মানুষ বা একটা রাজনৈতিক দলকে স্বৈরাচারী মনোভাব বা সেটি মানে হয়ে ওঠা যে সুযোগ, সেখান থেকে আপনি নিবৃত্ত করতে পারবেন। কেননা আপনার কাছে সুযোগ যখন বারংবার আসে, আপনি যখন সুযোগের মধ্যে দিয়ে যান বা আপনি ভালো সময় পার করেন, তখনই কিন্তু আপনার নেতিবাচক যে প্রবৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু ফলানোর চেষ্টা করেন। সুতরাং সুযোগ যদি আপনাকে বারবার ধরা না দেয়, সেই জায়গা থেকে অবশ্যই কোনো না কোনোভাবে আপনি বিরত থাকবেন। তারপরে কথা হচ্ছে যে দুটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল আজকে আসলে বলেছে যে তারা আসলে এটির সাথে একমত বা তারা আসলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। দেখুন রাজনৈতিক দলের অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে, জনগণের অনেক আসলে চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে যেহেতু আলোচনার মাধ্যমে এরকম একটি প্রস্তাবনা দেয়, সুতরাং সেই সময় সেই রাজনৈতিক দলের উপরে দেশের জনগণের একটি আস্থার জায়গা তৈরি হয় যে অতীতে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আসলে এই সময় ঘটার কোনো সুযোগ নাই বা সামনে আসলে যেতে পারবে না। তার চেয়েও বড় কথা, রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ধরনের কৌশলের জন্য হয়তো তৃণমূলে পৌঁছতে পারে না বা একদম সে রুট লেভেল পর্যন্ত যেতে পারে না, কিন্তু এই যে কোনো একটা দল যে একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে ক্ষমতায় থাকতে পারবে না, এ কারণে যে অটোমেটিক্যালি অন্য দলের কাছে একটি সুযোগ চলে আসা এবং তারা যে নিজেদেরকে প্রমাণ করার একটি সুযোগ অটোমেটিক্যালি পেয়ে যাওয়া, অন্য কেউ একজন প্রধানমন্ত্রী, হ্যাঁ একদমই অন্য কেউ একজন, একই ব্যক্তির বারংবার পুনরাবৃত্তি না হওয়া বা ক্ষমতার হাত বদল, দল বদল, যে কোনো জিনিস সেটা আসলে কোনো পরিবর্তন কিন্তু আসলে ভালোই নিয়ে আসে। কারণ সবসময় মানুষ এটাই চায় যে অতীতে যেমন ছিলাম তার চেয়ে সামনের দিনগুলোতে একটু বেশি ভালো থাকতে চাই। সুতরাং বাংলাদেশের মানুষ যখন আসলে একটি ইতিবাচক পরিবর্তনের কথা বলে, সুতরাং দল বদল বা ব্যক্তির বদল আশা করি ভালো কিছু নিয়ে আসবে। রনি, আপনি আপনার মতামত দিবেন। আসলে জ্যোতি বলছিলেন, বিষয়টি ব্যাখ্যা করছিলেন, আসলে এটার সাথে আমি একমত যে হ্যাঁ দেখুন, আপনি যদি এটা হয় যে একটি মানুষ যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তিনি যে দলের নেতা হন না কেন, তো সেক্ষেত্রে আমিও আশা করতেই পারি বা আপনিও আশা করতেই পারেন। আসলে বিষয়টি আমি অবশ্যই নেতিবাচক হিসাবে দেখেছি, কারণ হচ্ছে আমরা বর্তমানে যে রাজনীতির যে কয়টি দল রয়েছে, বিশেষ করে আপনি এনসিপি থেকে যে শুরু করেন, জামায়াত ইসলামী রয়েছেন এবং সেই সাথে সব থেকে বড় দল রাজনীতির এখন যেটা বিএনপি রয়েছেন, এবং তারা কিন্তু হচ্ছে এনসিপি এবং জামায়াত ইসলামী আগে থেকেই আসলে এটির সাথে একমত পোষণ করে আসছিল এবং একমাত্র যে যারা বর্তমানে এটার বিরোধিতা করেছিল সেটি হচ্ছে বিএনপি ছিল এবং তারাও যেটি আজকে তারা এটার সাথে একমত হলো। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে এই যে সংস্কার কমিশন, তারা হচ্ছে এটাকে তাহলে মোটামুটি বলা যায় যে এক ধরনের সবার কাছে, যেহেতু সবার এখানে হাবোধক শব্দটি পেয়েছে, তাহলে এটা একটি ধরনের গ্রহণযোগ্যতা পেল আজ। তো হচ্ছে সেক্ষেত্রে বিষয়টি দেখুন যে অবশ্যই আপনি যে বিষয়টি বারবারই কথা বলছিলেন যে হচ্ছে আওয়ামী লীগের কথা বলছিলেন বা বিএনপির তরফ থেকেও বারবারই এক কথাই বলছিলেন যে হচ্ছে আমরা কি দেখেছি যে হচ্ছে শেখ হাসিনাই বারবার হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছেন বা হচ্ছে খালেদা জিয়াও একসময় ছিলেন, এখন হয়তো বা তার পরিবার থেকে কেউ একজন আসবে।
তো সেক্ষেত্রে একজন মানুষ যদি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে তার দলের ভিতরেও কিন্তু একটি যে নিয়ম শৃঙ্খলা রয়েছে বা হচ্ছে একটি নেতৃত্বের পরিবর্তন। আমার কাছে যেটি মনে হয়, আপনার কথা শুনে আমি যেটি বুঝলাম সেটি হচ্ছে আসলে গণতন্ত্রের খুবই প্রয়োজন রয়েছে, কিন্তু দলের যে গণতন্ত্র, অভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা, সেটি মনে হয় সবার আগে নিশ্চিত করা প্রয়োজন। আপনি যখন অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করতে না পারবেন তখন আপনি রাষ্ট্রের যে গণতন্ত্র সেখানে আসলে কন্ট্রিবিউট করতে পারেন না। কারণ আমাদের দেশে আসলে আমরা এই পর্যন্ত যা দেখে এসেছি যে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা একেবারেই কম ছিল, তাই তো জ্যোতি? একেবারেই ছিল না বললেই চলো দলগুলোর মধ্যে, কারণ দলগুলোর আজীবন একজন সভাপতি ছিলেন, প্রত্যেকটা দলের একই রকম ভাবে এগিয়ে গেছে। প্রত্যেকটা দল বলতে প্রধান দুটি দলই তো পালাবদল করে ক্ষমতায় এসেছে, আসা যাওয়া করেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রনি যেমনটি আসলে বলছিলেন যে অভ্যন্তরীণ গণতন্ত্রের জায়গাটা সেটি আসলে যতটা না আসলে ব্যক্তির উপর ডিপেন্ড করে তার চেয়ে অনেক বেশি কিন্তু আসলে ওই সংগঠনটির আদর্শের উপর ডিপেন্ড করে। আমরা তো দেশের নানা ইস্যু নিয়ে আলাপ করছিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ইস্যু হচ্ছে আগামীকালকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি আপনি তো লম্বা সময় ধরে এই শিক্ষা নিয়েই কাজ করছেন, রনি, আপনিও, আমরা সব প্রত্যেকে খোঁজ খবরগুলো রাখছিলাম। সবচেয়ে বড় যে ঘটনাটি হচ্ছে, আমরা জানি যে করোনাকালীন সময়ে আমাদের যে শিক্ষার্থীরা ছিলেন তারা ঠিকঠাক মতো আসলে পাঠ্য বই বা পরীক্ষা দেওয়া এগুলোতে আসলে খুব মনোনিবেশ করতে পারেননি। হ্যাঁ, আপনি তো জানেন যে সবসময় বলে এসেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, এটি একেবারে প্রত্যেকে আমরা জানি যে শিক্ষার এক ধরনের ব্যাঘাত ঘটেছিল। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা কি আপনারা জানেন কিনা জানি না, যখন এই করোনাকাল সময়টা পার করলাম আমরা, এরপরে আপনি জানেন যে অটো পাস নামে এক ধরনের ব্যাপার, এরপরেও কিন্তু আন্দোলন করেছে। আমি নিজেই সচিবালয় যখন আমি সংবাদ সংগ্রহ করতে গেছি, আমি তখন সচিবালয় অভিমুখে ঘেরাও করতে দেখেছি শিক্ষার্থীদেরকে। তখন কিন্তু করোনা নেই, কিছু নেই। আসলে ধরেন আমাদের কি প্রত্যাশা থাকে আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করব? কারণ আপনি যদি ঠিকঠাক মতো একটি বিষয় সম্পর্কে জ্ঞান না রাখেন বা আপনার পাঠ্যপুস্তকগুলো ঠিকঠাক মতো না পড়েন, আপনি যদি অটো পাস চান, আসলে এটা কতটুকু সমীচীন আমি জানি না। আসলে আমি অভিভাবক হলে আমি কখনো এটাকে সাপোর্ট করতাম না যে না, তোমরা পড়াশোনা করো, তোমরা পরীক্ষা দিয়েই হচ্ছে তোমরা পাশ করো। কিন্তু এটি কেন হয়েছে? আপনার কি মনে হয় যে একটি মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার, যে লম্বা সময় ধরে আমরা করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা যেহেতু পড়তে পারেনি, তাদের আগের যে বড় ভাই বোন যারা আছে তারা আসলে অটো পাস করে চলে গেছে, এই জন্য আসলে আমরা যারা আছে আমরাও অটো পাস চাই। এখন এই অটো পাসের ব্যাপারটি এই জন্যই বলছিলাম, এর মধ্যে এই যে কিছুদিন আগে আন্দোলন হয়েছে কোনো একটি বিভাগে, সম্ভবত যদি ভুল না করি রাজশাহী বা কোনো একটি অঞ্চলে, যে তারা আবারও হচ্ছে মানে সুযোগ চায়, এটি আর কি। এটি আসলে মনস্তাত্ত্বিক কোনো একটি ব্যাপার, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো এক ধরনের গাফিলতি রয়েছে যে আমরা ঠিকঠাক মতো সেই শিক্ষাটা আমাদের ছাত্রছাত্রীদেরকে, সেই পরিবেশটা আমরা তাদেরকে নিশ্চিত করতে পারছি না? আনোয়ার, আমি জানি না আপনারা আসলে অতীত ইতিহাসে এরকম আসলে কখনো দেখেছেন কিনা। রনি, আপনিও এরকম আন্দোলনের ইতিহাস কখনো দেখেছেন কিনা আমার আসলে জানা নেই। অবশ্যই জানা থাকলে আপনি বলবেন যে অতীতেও আসলে এরকম রেকর্ড আছে যে আমি আসলে পরীক্ষা দিচ্ছি না বা আমি 12টা সাবজেক্টের জায়গায় 2টা পরীক্ষা দিচ্ছি, আমি চাচ্ছি আমাকে অটোমেটিক পাস করিয়ে দেওয়া হোক। দেখুন, একজন শিক্ষার্থীর বাংলা, অঙ্ক, ইংরেজি বা প্রত্যেকটা বিষয়ে কিন্তু আইকিউ লেভেল সমান থাকে না, সমান পারদর্শী একজন শিক্ষার্থী হয় না। সুতরাং কেউ যদি বাংলায় A+ পায়, সে নিশ্চয়ই অঙ্কে একটু খারাপ করবে বা আর তার চেয়ে কঠিন বিষয়গুলো তার একটু খারাপ করবে বা ভালো করতেও পারে, স্বাভাবিকভাবে যেটি আসলে আসে। সে জায়গা থেকে বিভিন্ন রকম প্যারামিটারের উপর দিয়ে আসলে তাদেরকে যেতে হয়, বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা করে পরীক্ষা হয়, সেই বিষয়ে সে কতটা পারদর্শী তার উপর কিন্তু ভিত্তি করে তাকে মোটামুটি একটা ফলাফল বা একটা ভালো ফলাফল, বা ধরুন কেউ খারাপ করলো, সেখানে আসলে মার্কিং করা হয় যে সে আসলে কোন মানের বা কোন জায়গায় যেতে পারে বা তার ভবিষ্যৎটা কিসের উপর ভিত্তি করে হতে পারে, তার বেসটা কিন্তু আসলে তৈরি করে দেওয়া হয়। এই যে অটো পাসের যে সংস্কৃতি, সবার আগে বলবো যে আন্দোলনটা একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে। আজকে আমার পরীক্ষা পেছাতে হবে, আমার সেটার জন্য আন্দোলন। আজকে আমার বই কিনতে হবে, সেটার জন্য আন্দোলন। আজকে আমাকে বাসা থেকে একটা জুতা দিচ্ছে না, সেটার জন্য আন্দোলন। এই যে ছোট ছোট ব্যাপারগুলোর সাথে তুলনা করা, এটা কিন্তু আন্দোলনের আধিক্যের কারণে হয়েছে। আপনি দেখেন 5 তারিখের পর থেকে, 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত ছোট থেকে বড় এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে আসলে বাংলাদেশের মাটিতে, ঢাকার রাস্তায় আন্দোলন হয়নি, জনগণের ভোগান্তি হয়নি। সুতরাং আপনি আন্দোলন করে যখন বড় কিছু অ্যাচিভ করে ফেলছেন, আপনি কিন্তু পরোক্ষভাবে সেটার পারমিশন দিয়ে ফেলছেন যে আন্দোলন করলে আমরা পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি এটাকে মেনে নিব। আপনি নিজের সচিবালয়ের সামনে যমুনার অভিমুখে কতগুলো আন্দোলনকে ফেস করেছেন, আপনি তো প্রতিদিনই সেখানে যাচ্ছেন, প্রতিদিনই সেখানে আসলে কাজ করছেন। তাহলে এর গোড়ায় কারা রয়েছে? যারা ব্যবস্থাপনায় রয়েছে তারা নিশ্চয়ই রয়েছে। আপনি কেন আন্দোলন করলেই সেটাকে মেনে নিচ্ছেন? আন্দোলনটা কতটুকু যৌক্তিক? আপনি দেখেন অটো পাসের আন্দোলনের জন্য বোর্ডের চেয়ারম্যানকে আসলে পদত্যাগ করতে হচ্ছে, কিন্তু বোর্ডের চেয়ারম্যান এখানে কিভাবে দায়ী?
পরিস্থিতি দায়ী। সুতরাং এইটুকু যদি আসলে কেউ না বোঝে বা এইটুকু যদি শিক্ষার্থীরা না বোঝে, আমি তাদের সেই অন্যায় দাঁড়টা কেন মেনে নিব, বা আমার ব্যবস্থাপনাটা আসলে সেটি কেন হবে? আপনি বিভিন্ন এটা তো রনি, নিশ্চয় আপনি একমত হবে, এটা তো আসলে এক ধরনের ন্যায্যতা হচ্ছে না যে শিক্ষার্থীরা আসলে খুব আপনি জানেন ক্লাসে অনেকগুলো শিক্ষার্থী থাকে, খুব পড়াশোনা করে তারা, এবং অটো পাস হলে হয়তো দেখা গেল তারা যেটি হচ্ছে যে ফলাফলটি অর্জন করলো একদম যে যারা হচ্ছে আসলে পড়াশোনা করেননি অটো পাসের দাবি করছিলেন, একই রকম আসলে ন্যায্যতা জায়গাটা সেখানে নিশ্চিত হয়নি। এটি একটি ব্যাপার, আপনি একটু বলবেন আসলে ন্যায্যতা জায়গাটা কতটুকু নিশ্চিত হয়। এবং সেই সাথে আপনি এটুকু জানেন যে আমরা দেখেছি বিগত সময়গুলো বা করোনার আগেও আমরা দেখেছিলাম যে পাশের হার এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে 90% বা তারও বেশি পাশ করছে মানুষজন বা শিক্ষার্থীরা। আসলে মনে হচ্ছিল যে একটু বেশি বাড়িয়ে দেখানোর এক ধরনের প্রবণতা ছিল, হ্যাঁ, বা শিক্ষা। তো এটি আসলে এখন কি আমরা কি প্রত্যাশা করব না আসলে ঠিকঠাক মতো শিক্ষার্থীরা পড়াশোনা করবে এবং খাতার যে পরীক্ষার যে খাতা সেটি আসলে সঠিক মূল্যায়নটি আমাদের এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি আসলে সঠিকভাবে মূল্যায়ন করবে? আচ্ছা আনোয়ার, আপনাদের দুজনের কথা রেশ ধরে আমি একটু বলি যে আসলে আমরা কিন্তু একটি কালচারের মধ্যে ছিলাম, যেটি হচ্ছে যে অটো পাসের কালচার। তো হচ্ছে আগামীকালকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং সে কালচারটি থেকে আমরা মোটামুটি বেরিয়ে আসতে পেরেছি এখন পর্যন্ত। তো হচ্ছে এখানে আপনি যে বলছিলেন যে ন্যায্যতার আসলে ভিত্তিতে হচ্ছে না, এখন দেখুন এখানে হচ্ছে যে আমি একটা শ্রেণীকক্ষে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, ঠিক আছে, প্রথম সারির শিক্ষার্থীরাও থাকে এবং শেষের দিকে শিক্ষার্থীরাও থাকে। তো সেক্ষেত্রে অটো পাসের বিষয়টি কি, আপনি দেখুন যে আপনি কিছু পরীক্ষা দিল এবং সেই পরীক্ষার উপর বেস করে একটি মার্কস নির্ণয় করে পরে হচ্ছে তাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে হয় কি যে মেধাবী যে শিক্ষার্থীগুলো থাকে তারা কিন্তু আসলে বেশি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এবং সেই সাথে যেমন জুথি আমাদের বলছিলেন যে আসলে আপনি বাংলাতে কেমন বা একটি শিক্ষার্থী বাংলাতে কেমন হবে বা ইংরেজিতে সে ততটা ভালো নাও হতে পারে। তো আসলে এই যে অটো পাসের যে আসলে মানদণ্ড সেটি নিয়েও কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। এবং সেই সাথে আরেকটি যে বিষয়টি আমি আপনাকে বললাম যে অটো পাসের কালচার, দেখুন আমরা করোনা থেকে যদি শুরু করি সেক্ষেত্রে করোনার বছর আমরা অটো পাস দেখেছি এবং সেই সাথে এরপরে আমরা দেখেছি বিভিন্ন সময় বন্যার যে বিষয়গুলো চলে এসেছে এবং যার ফলে অটো পাসের সংস্কৃতি চালু হয়েছে। কিন্তু এখন যে বর্তমান প্রেক্ষাপটে আপনি এখন এইচএসসি পরীক্ষা শুরু হলো কিন্তু এর আগে এসএসসি পরীক্ষা শেষ হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তারা অটো পাসের দাবি তুলছেন এটি, এবং পরীক্ষা দেওয়ার আগেও যেমন আন্দোলন হয়েছে এবং পরেও কিন্তু তারা অটো পাসের জন্য সচিবালয় প্রাঙ্গণও ঘেরাও করছেন। তো এই যে বিষয়গুলো আসলে এটি একটি যেমন শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয় এবং সেটি থেকে আমরা তাদেরকে বেরিয়ে নিয়ে আসতে পারিনি কেন, সেখানে কিন্তু আমাদের যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরও কিন্তু আমি এক ধরনের উদাসীনতা বলবো যে আসলে এর জন্য যে কার্যকরী পদক্ষেপগুলো সেগুলো তারা আসলে নিতে পারেনি বাস্তবিক অর্থে। এবং এরপরে এখন বর্তমানে আসে আপনার যে এইচএসসি পরীক্ষা শুরু হলো, সেক্ষেত্রে ধরেন অটো পাসের জন্য তারাও কিন্তু আন্দোলন করেছে, যেমন আপনিই বলছিলেন যে রাজশাহীর কোনো একটি জায়গায় তারা আন্দোলন করেছেন এবং যার ফলে যেহেতু ওইরকম উল্লেখযোগ্য কোনো কারণ নাই দেখে এবার হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। কিন্তু এই যে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে কিন্তু সেখানেও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। দেখুন আপনি রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু আমরা যে সব থেকে মব জাস্টিস যে বিষয়গুলো আমরা দেখেছি সেটি কিন্তু আসলে শিক্ষা অঙ্গনে বেশি দেখেছি। বিশেষ করে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ঢাকার ভিতরে যে কলেজগুলো রয়েছে প্রত্যেকটি কলেজই আসলে নতুন অধ্যক্ষ থেকে শুরু করে উপাধ্যক্ষ শুরু করে এবং শিক্ষক শুরু করে অধিকাংশই কিন্তু আসলে নতুন মুখ, এবং এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষা অঙ্গনে কিন্তু এই শিক্ষার্থীরাই করেছেন। দেখেছি আমরা অনেক সময় তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করেছেন বা তারা একটি রাজনৈতিক দলের মতাদর্শী বিশ্বাসী দেখে তাদেরকে আসলে সেখান থেকে সিহারটি সরিয়ে দিতে হবে, আসলে এটির উপর বেস করে অনেক সময় হয়েছে। তো সুতরাং এই যে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে এটির যেমন একটি ভালো গুণ রয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটি কীভাবে তাদের মধ্যে ধারণ করতে পেরেছে সেটিও কিন্তু আসলে আমরা ফলাফলে দেখতে পাবো। তো সুতরাং আমি একদিক থেকে এটিকে সাধুবাদ জানাবো, আবার অন্য দিক থেকে আসলে কিছুটা কিন্তু আমি এই বিষয়ে সন্ধিহান আমার থেকেই যাবে। ওনার কথার শেষে একেবারেই বলতে চাই, ন্যায্যতা নিয়ে তো আসলে উনি বলছিলেন, আপনি দেখবেন অটো পাসের জন্য যেমন মানুষ আসলে দাবি তুলেছে, একই রকম ভাবে যারা পড়াশোনা করে আসলে পরীক্ষা দিতে চেয়েছে, নিজেদেরকে যথাযথভাবে যাচাই করতে চেয়েছে, তারা কিন্তু এটার জন্য মন খারাপ করেছে। আমরা কিন্তু অনেকগুলো রিপোর্ট এটা নিয়ে করেছি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম যেটি বারংবার বলা হচ্ছিল বা আমরা আলাপ করছিলাম যে পাশের হার বাড়িয়ে দেখানো, পরীক্ষার খাতার নিশ্চয় যথাযথ মূল্যায়ন হোক, এটিই তো আমরা প্রত্যাশা করি এবার নাকি? একেবারে তাই। দেখুন পাশের হার আমি আসলে বাড়িয়ে দেখাচ্ছি তার মানে আমাদের দেশ এগিয়ে গেছে, বিষয়টি কিন্তু এমন না। আপনি দেখুন গত বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু আসলে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কমেছে, কিন্তু যেটা গত 3 বছরের মধ্যে কিন্তু আবার সর্বনিম্ন। তো আমি সবসময় মনে করি যে রাষ্ট্র সবসময় কোথাও একটা রেশিও পয়েন্টে গিয়ে সবসময় ব্যালেন্স করতে চাই যে আমরা এগোচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি, আমরা মাঠে আসলে কতটা কাজ করতে পারছি, বা এই যে সাক্ষরতার হার কতটা বাড়ছে সেটির উপর ডিপেন্ড না করে দেশ আসলে কতটুকু ওই তৃণমূল থেকে আসলে এগিয়ে
উঠছে সেটার উপর আসলে অনেকটা ডিপেন্ড করে। আরেকটি ব্যাপার, আপনারা তো বারবার বলছেন যে অটো পাসের জন্য আন্দোলন হচ্ছে, আমরা নিজেরাই সেই সংবাদ সংগ্রহ করেছি। তো এই জায়গাতে আসলে অভিভাবকরা কেন, ধরুন এরা তো ছোট ছোট বাচ্চা মানুষ, বা যারা এসএসসি দিবেন বা এইচএসসি দিবেন, তারা তো একদিক থেকে এখন পর্যন্ত ছোটই। তো তারা যখন এই অটো পাসের দাবিগুলো করছেন, যে অভিভাবক যারা আমরা রয়েছি, বা তারা কেন হচ্ছে ধরুন নিরুৎসাহিত করেনি, বা তারা কেন হচ্ছে তাদের দাবির সাথে নিরুৎসাহিত করেনি আমি আসলে একেবারেই বলবো না, কারণ আমরা যখন মাঠ পর্যায়ে দেখেছি, একই সাথে এটাও দেখেছি আক্ষেপ করতে যে আমার বাচ্চাটা যদি আরেকটু পড়তে পারতো তাহলে বোধহয় আরো ভালো রেজাল্ট করতো, বা যেটা হয়েছে অল এভারেজ যেটা দেওয়া হয়েছে তাতে করে আলটিমেটলি আমি স্যাটিসফাইড না। আরেকটা শ্রেণী যারা রয়েছে তারা কিন্তু ভাবছে যে না, আমার সন্তান একটু দুর্বল, এর মাধ্যমে যদি একটু আসলে এবারে একটু উঠে যেতে পারে, বা এবারে যদি একটা ক্লাস একটু এগিয়ে যেতে পারে, সেটা আসলে তাদের জন্য খুব সুবিধাজনক হয়। এটি তাদের আসলে বলবো যে যারা আসলে এরকম কামনা করে, ওটা আসলে অভিভাবকদের উদাসীনতা। ব্যবস্থাপকরা যেমন আসলে উদাসীনতা রয়েছে, বা যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেমন আসলে কিছু কিছু জায়গায় উদাসীন, অভিভাবকও কিছু কিছু জায়গায় আসলে উদাসীন থাকে, এটি আসলে তার বড় প্রমাণ। যদি আমরা একেবারে আজকের যে সংবাদ বিশ্লেষণ সেটি শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা নিশ্চয়ই চাইবো আগামীকালকে যারা যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তারা ঠিকঠাক মতো পরীক্ষা দিবেন, এবং তারা কৃতকার্য হবেন, এবং দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য তারা অবদান রাখবেন, ইতিবাচক ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা শেষ করে জ্যোতি, আজকে সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সেই সাথে ওয়ালিউল রনি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আমাদের আজকে যে সংবাদ সেটি এখানে শেষ করতে চাচ্ছি। দর্শক, আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন।